রুমটা বেশ বড় সড়ো, সুন্দর করে গোছানো। তে সবকিছু দেখে নিয়ে জাঙ্কুকের দিকে দৃষ্টি ফেরায়। ভালোই। এখন আমি কি পরে ঘুমাবো? আমার চেঞ্জ করা দরকার তো। তে এখনো পারফরমেন্সের জামাটায় পরে আছে। এমন ভারী পোশাকে তার অস্বস্তি লাগছে। সকাল হতেই তোমার সব জিনিসপত্র এখানে চলে আসবে। তোমার যা যা লাগবে আমাকে জানাতে পারো। চাইলে শপিংয়েও যেতে পারো। আজকে রাতের জন্য আমার হুডি বা শার্ট ধার নিতে পারো। আবার চাইলে কোনো কিছু না পরেও ঘুমাতে পারো, সেটা আরো বেশি কমফোর্টেবল লাগবে। জাঙ্কুকের কথা শুনে তে প্রায় হো হো করে হেসে দিচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আপনাকে আমি মোটেও বিশ্বাস করি না। আমি যদি জামা কাপড় ছাড়া ঘুমাই, কোন সময় আপনি আমার রুমে চলে আসেন সেটার তো বিশ্বাস নেই। আমি কোনো রিস্ক নিতে চাই না। ডোন্ট ওয়ারি সুইট হার্ট, আমি একজন জেন্টেলম্যান। তে বাঁকা হাসি মাথা নাড়ে। পথ দেখিয়ে দিন। জাঙ্কুক বুঝতে পারে না তে কিসের পথ দেখাতে বলছে। সে ব্রুজু করে তের দিকে দৃষ্টি স্থির রাখে। আপনার রুমের। জাঙ্কুক ধরে নিয়েছিল তে হয়তো তার কাছে ফাইনালি ধরা দিয়ে দিয়েছে। তার ঠোঁটে ছোট্ট একটা বাঁকা হাসি ফুটে ওঠে। মাঝে মাঝে একটু মজা করলে ক্ষতি কি? বেশি কিছু ভাববেন না মিস্টার জিয়ান, আমি শুধু ড্রেস নিতে চাচ্ছি। জাঙ্কুকের রুমটা ছিল ছোট্ট করিডোরের একদম শেষ প্রান্তে। তে যেমনটা ভেবেছিল, জাঙ্কুকের রুমও ধূসর আর কালো রঙের রাঙানো। তে মনে মনে এটাও ভেবে ফেলেছে যে জাঙ্কুকের জামা কাপড়টা হয়তো এই রঙেরই হবে। তে ধারণা সঠিক প্রমাণিত হয়। আসলেই জাঙ্কুকের আলমারিতে শুধু কালো, ধূসর আর নেভি ব্লু রঙের স্যুট দেখতে পায় সে। আপনি ভীষণ বোরিং মানুষ তো। তের কথায় জাঙ্কুক হেসে ওঠে। আরেকটি আলমারিতে সাজানো ছিল সোয়েট প্যান্ট, সোয়েট শার্ট, টি শার্ট, হাফ স্লিভ আর লং স্লিভ। তবে এগুলোর মধ্যে শুধুমাত্র 3টি রঙের জামা কাপড় দেখা যায়। তে আর বাকিগুলো খোলার প্রয়োজনও মনে করে না। ধূসর রঙের সোয়েট প্যান্টটা আর শার্টটা তুলে নেয় সে। এগুলোই চলবে। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। দুটোই? গরম লাগবে না? আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, আমার রুম যদি লক করা থাকে তাও আমি পোশাক ছাড়া ঘুমাবো না। আপনার মতিগতি ভালো না। তুমি যা খুশি তাই ভাবতে পারো, আমি কিছুই বলবো না, ডিপেন্ডও করবো না নিজেকে। তে জামা নিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের মনে হচ্ছিল তের উপস্থিতির কারণে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। মনে হচ্ছে তে এখানকার মানুষ, এখানেই তাকে মানায়। তে জংসুকের নয়, কখনোই জংসুকের হতে পারে না। জাঙ্কুক তেকে তার ম্যানশনে নিয়ে এসেছে, এখানেই তেকে ভালো দেখাচ্ছে। জাঙ্কুকের অর্ধেক পাওনা অলরেডি আদায় হয়ে গেছে। এবার সে জংসুকের ব্যাপারটা সামলাবে। জাঙ্কুক তে পিছু পিছু যায়। আমি কি সকালে সবার সাথে বসে ব্রেকফাস্ট করতে পারবো, নাকি আমার রুমেই বন্দি থাকতে হবে? তে জাঙ্কুকের দিকে ফিরে তাকায়। জাঙ্কুকের দৃষ্টি সর্বদা আত্মবিশ্বাসী, গভীর। কেন যেন তার চোখগুলো কখনোই তীক্ষ্ণতা উজ্জ্বলতা হারায় না। তে চোখ সরিয়ে নিতে চায়, কিন্তু নেয় না। কেন নিবে? কার চোখের দিকে তাকিয়ে থাকাটা কি খারাপ কিছু নাকি? আর যখন চোখগুলো এতটাই গভীর হয়, তখন তের নিজেকে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে করছিল। সে এসব কি ভাবছে? তুমি এই ম্যানশনের সব জায়গায় যেতে পারবে তে, যেখানে যেখানে আমি অ্যালাউ করব। অন্যদের সাথে মানিয়ে নিতে পারলে ভালো হবে। ওরা অতটাও ভয়ঙ্কর না যতটা তুমি ভাবছ। ভয়ঙ্কর? ওরা তো সাংঘাতিক আদুরে। জাঙ্কুক মাথা নাড়ে। তে আর জাঙ্কুকের কথা বলার অপেক্ষা করে না, জিজ্ঞেস করিয়ে ফেলে, আপনার হাতে ওই ট্যাটুটা কি আপনার পুরো শোল্ডার পর্যন্ত আছে? তে জাঙ্কুকের হাতার বোতামের ফাঁক দিয়ে ট্যাটুর কিছু অংশ দেখেছে। কলার থেকেও কিছুটা দেখা যাচ্ছিল। জাঙ্কুক তার হাতের দিকে তাকায়, এরপর আবার তের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। এটা কি মাফিয়া ফ্যামিলি বা গ্যাংদের সিম্বল নাকি? জাঙ্কুক বেশ অবাক হয়, তে হঠাৎ করে এত আগ্রহ দেখাচ্ছে কেন। যাই হোক, সেও তের তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, মাফিয়া ফ্যামিলির মেম্বারদের সবার শরীরে কোথাও না কোথাও এটা থাকে, এটা নেসেসারি। জাঙ্কুকের কবজি বাদে হাতে অন্য একটি ট্যাটু আছে। তে অন্যটি দেখতে চায়। আই গেস আপনার ট্যাটুটা অন্যদের থেকে অনেক বড় হবে, কারণ আপনি তো লিডার। হ্যাঁ, রাইট। এটা কি ড্রাগন? হ্যাঁ, মাফিয়া ফ্যামিলি শুরু থেকে এগুলো চলে আসছে। তে ভাবতে থাকে জাঙ্কুকের ট্যাটুটা কেমন হবে আসলে। জাঙ্কুকের হাতে, পুরো বাহুতে, সম্ভবত বুকেও থাকতে পারে। তে অজান্তে একটা হাত তুলে তার আঙ্গুলের ডগা প্রায় জাঙ্কুকের হাত ছুঁয়ে ফেলছিল। জাঙ্কুক তখন সামান্য হাত তুলে ভ্রুকুচকে তের দিকে তাকায়। আমি তো ভাবছিলাম স্পর্শ করা নিষেধ। যেহেতু তে জাঙ্কুকের অনেকটাই কাছে ছিল, সে মাথা তুলে বাঁকা হাসি দেয়। আমি স্পর্শ করতে পারবো, কিন্তু আপনি পারবেন না। তা কি করে হয় প্রিটি গার্ল? তে জাঙ্কুকের হাতের দিকে তাকায়। তার আঙ্গুলের ডগা জাঙ্কুকের হাতের নকশার সূক্ষ্ম বিবরণ স্পর্শ করছে। জাঙ্কুকের ত্বকটা বেশ উষ্ণ, রুক্ষ, হয়তো কালির কারণে। এক মুহূর্তের জন্য আঙুলের ডগাগুলো উপরে তুলতেই আবার থেমে যায়। হাত সরিয়ে নেয় সে।
কিন্তু নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না। এত এত নিকনেম আপনি কোথায় পান? আই নো, মনে মনে তোমারও আমার মুখে এই নিকনেমগুলো শুনতে ভালো লাগে, তবে শুধু মুখেই অস্বীকার করে যাও। মানুষের মন পড়তে আপনি অতটাও পারদর্শী নন মিস্টার জিয়ন জংকুক। শুধু চোখ দেখে আপনি বুঝতে পারবেন না আসলে একটা মানুষ কি ভাবছে। আমাকে এখনো ভালো করে চিনো না বলেই এই কথা বলছো তে। আমি হয়তো মানুষের মন পড়তে পারি না, তারা কেমন অনুভব করে সেটাও আমি জানি না, তবে তাদের সামান্য নড়াচড়া দেখেও আমি অনেক কিছুই বলতে পারি। ট্রাস্ট মি। জাংকুক আবারও তাই খুব কাছে চলে এসেছে, কিন্তু স্পর্শ করছে না। আমি জানি তুমি আমার পুরো ট্যাটুটা দেখতে চাও প্রিটি গার্ল। তে জাংকুকের দিকে দৃষ্টি বুলায়। জাংকুকের উষ্ণ নরম নিঃশ্বাস তার গালের উপরে আছড়ে পড়ছে, কিন্তু সে নড়ে না। আমি ভাবছিলাম আপনি হয়তো আমাকে ট্যাটুটা দেখাবেন। যতদিন আমি তোমাকে স্পর্শ করতে পারবো না ততদিন তুমি আমার ট্যাটু দেখতে পারবে না। সমান সমান। তোর মনে ইচ্ছা জেগেছে জাংকুকের ট্যাটুটা দেখার। ট্যাটুটা কেমন হবে ভাবতে এদের চিত্ত উত্তেজিত হয়ে ওঠে। তে জানতে চায় ওই ট্যাটুটার মিনিং কি। গুড নাইট জিয়ন জংকুক। গুড নাইট প্রিটি গার্ল। তে মাথা ঝাঁকিয়ে নিজের রুমে প্রবেশ করে। সেদিন রাতে তের খুব ভালোই ঘুম হয়েছিল। সে সম্ভবত খুব ক্লান্ত ছিল, ওই কারণেই এত ভালো ঘুম হয়েছে। নতুন জায়গায় শিফট হলে তার রাতে খুব একটা ভালো ঘুম হয় না। সকালে দরজায় টোকা পড়ার শব্দে তের ঘুম ভেঙে যায়। তে তখনও ঘুমে আচ্ছন্ন ছিল, তাই বিড়বিড় করে বলে, দরজা খোলা। তের শরীর তখনও কম্বলের নিচে। ধীরে ধীরে চোখ খুলছিল সে। যখনই চোখ খুলে সে দেখতে পেল জায়গাটা অপরিচিত। মুহূর্তের জন্য তে আতঙ্কিত হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সবকিছু মনে পড়তেই তে একটা দীর্ঘশ্বাস ফেলে। দরজা খুলে যায়। তে উঠে বসে। একটা অল্প বয়সী মেয়ে ভেতরে প্রবেশ করে। আপনার জিনিসপত্র আমরা নিয়ে এসেছি, ভেতরে আনবো? তে দ্রুত মাথা নাড়ায়। মেয়েটির পেছন থেকে দুজন লোক ব্যাগগুলো নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। লোকগুলো একবারও মাথা তুলে তের দিকে তাকায়নি, শুধু আনমনে নিজেদের কাজ করে চলে গেল। আপনি কি সকালে ব্রেকফাস্টে আলাদা কিছু খাবেন? আপনার পছন্দের কিছু? যদি আপনার পছন্দের ডিশ থাকে তাহলে আমাকে বলে দিন, আমি জিন্নু ওনাকে বলে দিব। তোমার নাম কি? তের হঠাৎ এমন প্রশ্নে মেয়েটা বেশ অবাক হয়। ইয়ঞ্জুন। তের ঠোঁটের কোণে একটি হাসি ফুটে ওঠে। ঠিক আছে ইয়ঞ্জুন, তুমি এখন যেতে পারো, আমি একটু পরে ওখানে যাব। আমি নিজেই ওনাকে বলে দিব, এত আয়োজন করার প্রয়োজন নেই। ইয়ঞ্জুন প্রথমে একটু স্ততবোধ করে, অতঃপর মাথা নাড়ে ওখান থেকে চলে যায়। তে মনে মনে ভাবছিল মেয়েটি এত নার্ভাস ছিল কেন। তে অবশ্য চায় না কেউ তাকে দেখে ভয় পাক। ইয়ঞ্জুনকে অনেক ভীত দেখাচ্ছিল, তবে মেয়েটা ভীষণ আদরের ছিল। তে বেড থেকে উঠে গিয়ে ব্যাগগুলো ঘাটাঘাটি করে। ব্যাগের ভিতরে তার ড্রেস আর কিছু বাথরুমের জিনিসপত্র ছিল। তের আর বুঝতে বাকি রইল না যে তার জিনিসপত্র এনেছে সে খুব একটা গভীরভাবে ঘাটাঘাটি করেনি। এখানে তার পার্সোনাল স্পেসকে সম্মান করা হয়েছে, যদি ওই অ্যাপার্টমেন্টে তের তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। জলদি করে শাওয়ার নিয়েতে বাইরে বেরিয়ে আসে। বাইরে যাওয়ার আগে জুতা পরার প্রয়োজন বোধ করে না সে। কেমন যেন এক্সাইটেড ছিল সে। গতকালকে যে মেন হলে সবাই উপস্থিত ছিল, আজ তা একেবারেই ফাঁকা। তে দৃষ্টি চলে যায় রান্নাঘরে। হঠাৎ তার কালকে দেখা মেয়েটির কথা মনে পড়ে যায়, যে সবাইকে সার্ভ করছিল। রান্নাঘরে যেতেই মেয়েটার দেখা মেলে। তেকে দেখে কিছুটা বিস্মিত হয় সে, তারপর হাসে। তার পুরো ঠোঁট সুন্দর হাসিতে প্রসারিত হয়। গুড মর্নিং। গুড মর্নিং তেয়ংশি। আমার নাম মনে আছে? জিন নামের মেয়েটা মাথা নাড়তে তে টুলে বসে পড়ে। হ্যাঁ, ব্রেকফাস্টে কি খাবেন? এত আয়োজন করার দরকার নেই প্লিজ। আর আমাকে তুমি করেই ডাকতে পারবেন, কারণ আপনি তো আমার থেকে বড়, তাই না? জিন মেয়েটাও ইয়ঞ্জুনের মতো স্ততবোধ করতে থাকে। তাই ব্যাপারটা কেমন জানি ভালো লাগে না। আমাকে নাম ধরে ডাকুন প্লিজ। আমার কাছে মনে হচ্ছে যেন আমি কোনো ওয়েটারের কাছে অর্ডার দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে তেয়ং, কি খাবে তুমি? প্রথমে আমাকে আপনার নাম বলতে হবে। জিনতের কথা শুনে মুচকি হাসে। আমার নাম কিম সুক জিন, আমি এখানের কুক, এবারের কাজও করি। আমার বয়স 27 বছর। তাহলে তো আপনি আমার নুনা হন। দেখলেন, এখন আর আমাকে তেয়ংশি ডাকার দরকার নেই। তে হাসে। জিন অবশ্য এখনো কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। তার হাঁটা ঘামে ভিজে গেছে, কারণ গত রাতে তে ইয়ুঙ্গির সাথে যা করেছিল জিন তা স্পষ্টই দেখেছে। কাউন্টারের উপরে এখনো ছুরিটা পড়ে আছে। তে জিনের দিকে তাকিয়ে থাকে। জিন বাকি মেম্বারদের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত। এদিকে তাদের টিকিটাও দেখা যাচ্ছে না। জিন নিজেকে শক্ত রাখতে চাইছে, নিজেকে নির্লিপ্ত দেখাতে চাইছে সে, কিন্তু তে বুঝতে পারছে ভিতরে ভিতরে জিন তাকে এখানে দেখে বেশ অস্বস্তি ফিল করছে। গত রাতে আপনাকে বাকিদের সাথে দেখিনি কেন? আমি ওইসব ডিপ বিজনেসের অংশ নই। তাহলে আপনি কিছু শুনেননি? না না, কেন শুনবো?
জিন তের কথায় বেশ নার্ভাস ফিল করছিল, কিন্তু তের বেশ মজাই লাগছে তাকে এভাবে দেখতে। মেয়েটা বেশ সহজ সরল। আমি প্যানকেক খাবো না বলে এতে জিনের দিকে একবার ভালোভাবে চোখ বুলায়, অতঃপর আবার বলে, আপেল একটা নিব নাকি এর জন্য কিচেনের মালিকের অনুমতি লাগবে? তে ভারী পরিবেশটা কিছুটা হালকা করার চেষ্টা করে। তুমি যা ইচ্ছা তাই করতে পারো তে, তোমার কারোর অনুমতি লাগবে না। কিন্তু তে আপেলটা হাতে নিয়ে ছুরিটা নেওয়ার জন্য হাত বাড়াতেই জিন ঢুক গিলে তে তা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। আপনি কালকে রাতে সব দেখেছেন তাই না? জিন ঈষৎ শঙ্কিত হয়ে হাসে। কিভাবে? কালকে রাতেই প্রথম আমার নাম এই ম্যানশনে উচ্চারণ করা হয়েছে। আসলে জিন কালকে রাত্রে সব দেখেছে এবং শুনেছে, কারণ জিন তো কারোর সাথে কথা বলেনি বা দেখা করেনি, এমনকি নামজনের সাথেও দেখা করেনি সে কালকে রাত্রে। সরি, আমি সরি বলার মতন কিছু হয়নি। গুড মর্নিং। তে মাথা ঘুরে দেখতে পায় যে কালকে রাত্রে সে খাটো মেয়েটা, তার চুলগুলো এলোমেলো, সে এখনো সামনে তাকায়নি। মেয়েটা নিজের ফোন নিয়ে ব্যস্ত ছিল, আর যখনই সে মাথা তুলে তের দিকে তাকায় সঙ্গে সঙ্গে থমকে যায় সে। তে তার দিকে তাকিয়ে আপেল খাচ্ছিল। বেশ কিছুক্ষণ তের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে মেয়েটা তের পাশে টুলে এসে বসে পড়ে। জিমিন, গুড মর্নিং। কিন্তু জিমিন যেন তের উপস্থিতিতে কিছুটা সতর্ক হয়ে গেছে। পাথরের ন্যায় স্থির হয়ে বসে আছে সে। মাত্র কয়েক মিনিট হয়েছে, এর মধ্যেই এই দুজন মেয়ে তেকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। জিন প্রচুর পরিমাণে নার্ভাস ছিল, সম্ভবত তেকে দেখে ভয় পাচ্ছে। আর জিমিন তো তাকে পাত্তাই দিচ্ছে না। জাঙ্কুক আর নামজুন মনে হয় আরো পরে ফিরবে বাসায়। ইউগিয়ম তো যেতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক যেতে দেয়নি। ইউগার আমি পরে ট্রায়াঙ্গেল গ্যাং এর মেম্বারদের সাথে দেখা করব। ব্যাগগুলো ওদের কাছেই আছে। ট্রায়াঙ্গেল নামটা খুব ফানি। এতক্ষণ আনমনে আপেল খাচ্ছিল। জিমিনের মুখে এমন কথা শুনে সে হেসে ওঠে। দুজনের চোখাচোখি হয়। কি তোমার কি মনে হয় না ফানি ব্যাপারটা? আমি আসলে ওদের গ্যাংয়ের আসল নাম জানি না, তবে তাদের ট্যাটুটা ছিল একটা ট্রায়াঙ্গেল চিহ্ন। তাই বলে ওই গ্যাংকে তোমরা ট্রায়াঙ্গেল গ্যাং বলে ডাকতে শুরু করে দিয়েছো? শুনতে ফানি লাগে খুব বলে এতে আবার হো হো করে হেসে দেয়। জিমিন একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর পরে হল জুড়ে থমথমে নীরবতা বিরাজ করে। ইয়ঞ্জন এসে জিনের সাথে কাজে যোগ দেয়, আর দুজনে পরিচারকের মতো কাজ করতে থাকে। কাজ করাটা খারাপ কিছু না, কিন্তু তের কাছে কেন জানি এটা বিরক্ত লাগছে। হয়তো সবাইকে সন্তুষ্ট করার সংগ্রামের কথা সে জানে, তাই। প্যানকেকগুলো খেতে অনেক মজা হয়েছে, আমি অনেকদিন পরে খেলাম। খাওয়া শেষে তে বলে ওঠে, প্যানকেকগুলো আসলেই মজা ছিল। এত জোরে বলাতে কে কি মনে করলো তাতে যায় আসে না। থ্যাঙ্কস তে। জিন লাজুক হাসে। ততক্ষণে ইউনো আর ইউগিয়ামও সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। দুজনে তের দিকে হাসি মুখ করে তাকিয়ে আছে। ইউ আর মাই ফেভারিট। এবার জিমিন অস্ফুট স্বরে হেসে ওঠে। এত বেশি ক্লোজ হওয়ার দরকার নেই, তুমি তো আর সারা জীবন এখানে থাকবে না। পেছন থেকে একটা গভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে। এমন কথা শুনে তের ভ্রু কুঁচকে যাওয়ার বদলে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তে পেছনে ঘুরে তাকায়। ইয়ঙ্গি চোখ মুখ কুঁচকে রাগী স্বরে বলে, আমাকে ওই নামে একদম ডাকবে না। সবাই নাওয়া খাওয়া রেখে তাদের দিকে তাকিয়ে আছে। ও তুমি আমার মেও মেও করো। হেসে উঠে। এই হাসির শব্দ সবার কাছে মধুর লাগলো। ইয়ঙ্গিকে আরো বেশি রাগান্বিত করে তোলে। যদি তুমি জাঙ্কুকের কাছে এত ইম্পর্টেন্ট না হতে, তাহলে আমি তোমাকে তোমার আসল জায়গা দেখিয়ে দিতাম। ও আমার আসল জায়গা ঠিক কোনটা কিতে? বেবি রাগ করো না। ইয়ঙ্গি জিমিনের পাশে গিয়ে বসে। জিমিন ইয়ঙ্গির হাত ধরে বলে ওঠে, তোমরা দুজন কি কিউট, ম্যাপেল সিরাপের থেকে মিষ্টি। বলতে বলতে এদের মনে পড়ে যায় এভাবে ওদের সাথে আচরণ করার কোনো অধিকারই তের নেই। এখানে উপস্থিত কাউকে সে ভালো করে চিনে না। সবাই হয়তো সম্ভবত তেকে হেট করে। ওর মেজাজ খারাপ করো না তে, ওর মেজাজ খারাপ হলে ওর মাথা খারাপ হয়ে যায়। তুমি ভাবতেও পারবে না ও কি করে বসবে। তোমরা সবাই তো এমন, তাই না? সে তোমাদের রাগ হোক বা না হোক। তে এখন আর মজা করছে না, তার চোখ নিষ্পৃহ। জিমিন দৃঢ় চোখে তের দিকে তাকিয়ে থাকে। তার চোখের গভীরে কোথাও একটা কোমলতা ছিল। ঠিক বলেছ, তাই বাইরের রূপ দেখেই গলে যাবে না, নিজের লিমিটের মধ্যে থাকো। আমি তো গলবো না, কারণ আমি ভিতরের রূপটাই আগে দেখি। জিমিন মুখ ঘুরিয়ে নেয়, আর কোনো উত্তর দেয় না সে। জাঙ্কুককে ইয়ঞ্জন জানায় যে তে সকালের নাস্তার পর থেকে আর রুম থেকে বের হয়নি। নামজুন আর সে অনেক ভোরে একটা ফ্রেন্ডের গ্যাংয়ের সাথে মিটিংয়ে গিয়েছিল। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তার। ও কি লাঞ্চ করেছে? আমি নিজে গিয়ে ওনার রুমে লাঞ্চ দিয়ে এসেছি, জানি না খেয়েছে কিনা। ওকে, তুমি যেতে পারো। ইয়ঞ্জন মাথা ঝাঁকিয়ে
সেখান থেকে চলে যায়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে তে রুমের উদ্দেশ্যে রওনা দেয়। দু একবার দরজায় কড়া নাড়ার পরও যখন সে সারা শব্দ পায় না তখন সে ডাকে, দরজা খোলো প্রিটি গার্ল। ভেতর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পায় সে, কিন্তু তের কোনো সারা শব্দ নেই। তেয়ং দরজা খোলো। লিভ মি অ্যালোন মিস্টার জিয়ং জাঙ্কুক, আমি অনেক টায়ার্ড। ডিনার করবে না? আসো। আমি তো বলেছি আমি ক্লান্ত, মাথা ব্যথা করছে। তের কণ্ঠস্বর আসলে ক্লান্ত শোনা যাচ্ছিল, সম্ভবত তে ঘুমাচ্ছিল। তোমার কি পেন কিলার লাগবে? জাঙ্কুক জিজ্ঞেস করো, কোনো উত্তর পায় না। কাম অন ডল, কি হয়েছে আমাকে বলো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এসে পায় না। অবশ্য বিছানার চাদরের শব্দ শুনতে পেয়েছে সে। সম্ভবত তে জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করছে যে সে জাঙ্কুকের কথা শুনেছে, কিন্তু কথা বলবে না, দরজা খুলবে না। ঠিক আছে প্রিটি গার্ল, গুড নাইট বলে জাঙ্কুক পিছিয়ে আসে। তের আচরণ তার কাছে অদ্ভুতভাবে মন কাড়া মনে হয়। জাঙ্কুক নিজের রুমে ফিরে আসে, সারাদিনের ক্লান্তিতে শ্রান্ত। তেকেও দেখেনি সে। নিরের বাদ দিয়ে কম্বলের নিচে চোখ বুঝতেই ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। পরের দিন সকালেতে যখন ঘুম থেকে উঠে তার মাথা ব্যথা পুরোপুরি সেরে গিয়েছিল। আগের দিনের মতো খারাপও লাগছিল না, সারাদিন করার মতো কিছুই ছিল না। বোরিং লাগছিল তার কাছে। মেনশনটিও ভালো করে চিনত না সে, কারণ কেউ একজন সারাদিন ভীষণ ব্যস্ত ছিল। তের মনে হলো রুমে থাকাই ভালো হবে, সব ক্লান্তি ঘুমিয়ে কাটিয়ে দিবে সে। সম্ভবত এটাই তার নতুন জীবন। জায়গাটা এক প্রকার জংসুকের কারাগার হলেও সে আর এখানে একা নেই। বিষয়টা যতটা তেকে এক্সাইটেড করে ততটাই ভয় পাইয়ে দেয়। এরপর কি হবে? কতদিন সে এখানে থাকবে? সে কি ভালো থাকবে? জাঙ্কুক কি অন্যরকম হবে? যদি জাঙ্কুক তের উপরে বিরক্ত হয়ে যায়? এসব আমি কি ভাবছি? বিরক্ত হলেই ভালো, অন্তত এসব জঞ্জাল থেকে দূরে থাকতে পারবো। কিন্তু কিভাবে? এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে? আমি যাই করি না কেন, যতই যুদ্ধ করি না কেন, স্বাভাবিক জীবন যাপন করার আমার কি আর কি কোনো সুযোগ আছে? আরেকটা কারণ আছে যেটার কারণে তে সারাদিনে একবারও বের হয়নি। সেটা হচ্ছে তে এখন দেশের সব থেকে শক্তিশালী মাফিয়া বসের বাসভবনে আছে। নিশ্চয় জাঙ্কুক অনেক বিপজ্জনক। হ্যাঁ, তে জাঙ্কুককে ভয় পায়, জংসুককেও। যে কোনো মাফিয়া বসের নাম নিলে তার কাছে ভয় লাগে, কিন্তু জাঙ্কুক ডিফারেন্ট। জাঙ্কুকের আত্মবিশ্বাস আর শান্ত ভাব থেকে ভীত করে তোলে। কারণ তের মনে হয় যারা ভয়াবহ পরিস্থিতিতেও শান্ত ও ধীরস্থির থাকে, হয়তো সাধারণ তুচ্ছ বিষয়েও তাদের মাথা খারাপ হয়ে যায়। তে জানে এদের সবার মধ্যেই এক ধরনের উন্মাদনা লুকিয়ে আছে, যেটা যে কোনো মুহূর্তেই উন্মোচিত হতে পারে। জাঙ্কুকের মধ্যে তো অবশ্যই আছে। হয়তো সে ড্রাগনটার মতো, যেটা এখনো দেখেনি তে। ওই ড্রাগনটা বেশিরভাগ সময়ে ঘুমিয়ে থাকে, কিন্তু একবার উস্কে দিতে পারলেই পুরো দুনিয়া পুড়িয়ে ছারখার করে দিবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে জাঙ্কুক একটা ডেভিল। কিন্তু তে জাঙ্কুকের সাথে দেখা হওয়ার পর থেকে কখনোই তে নিজের মুখ আটকে রাখেনি। এমনকি জাঙ্কুককে গালাগালিও করেছে, চিৎকার করেছে। অথচ মাফিয়া বসটা একবারও রাগ করেনি, তার চোখেও রাগ প্রকাশ পায়নি।